এবং কেউ টাকা মাফ করার জন্য আমাকে হুমকিও দিতে পারে, টেলিফোনে হুমকি দেওয়া আপনার দেখে নেবে এবং ঠিকই রিপোর্ট করছে 1,58,00,000 টাকার মালিক আপনার জীবনে চোখেও দেখি। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। সব মানুষকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে আগামী মার্চ মাস থেকে শুরু হচ্ছে মোবাইল ব্যাংকিং। ভবিষ্যতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাতেও মোবাইল ফোনের সেবা দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। 8টি ব্যাংকে মোবাইল ব্যাংকিং এর লাইসেন্স দিলেও প্রথম পর্যায়ে 3-4টি ব্যাংক পরীক্ষামূলকভাবে নতুন ব্যাংকিং সেবা চালু করবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উন্নয়ন মেলায় এসব কথা জানিয়েছেন গভর্নর ড আতিউর রহমান। সানাউল হক জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে ক্ষুদ্র ঋণের ব্যাপক প্রসার থাকলেও এখনো আর্থিক সেবার বাইরে অসংখ্য মানুষ। দেশের প্রতি 20,000 মানুষের জন্য ব্যাংকের একটি শাখা নেই। গ্রামাঞ্চলের অবস্থা আরো খারাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে দেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 43 ভাগের ব্যাংক অ্যাকাউন্ট আছে, 24 ভাগ ক্ষুদ্র ঋণ পায়, আর সমবায়ের মাধ্যমে আর্থিক সেবা পায় মাত্র 10 ভাগ। তাই গ্রামের সব শ্রেণী পেশার মানুষকে ব্যাংকিং বা আর্থিক সেবার আওতায় নিয়ে আসার কথা বলছেন বিশেষজ্ঞরা। আরবান ব্যাংকিং এ যেমন কাস্টমাররা ব্যাংকে আসে, রুরাল এরিয়াতে কাস্টমাররা ব্যাংকে যাবে না, বরঞ্চ ব্যাংকারকে কাস্টমার কাছে যাওয়া লাগবে। ইভেন আমাদের ব্যাংকিং আওয়ার, আরবান এরিয়ার ব্যাংকিং আওয়ার এবং রুরাল এরিয়ার ব্যাংকিং আওয়ার এক হওয়া ঠিক না। কারণ আরবান এরিয়াতে আমার 9টা-5টা অফিস হবে, কিন্তু রুরাল এরিয়াতে 9টা-5টা সে খেতে থাকবে। টোটাল রুরাল ব্যাংকিং স্ট্রাকচারটার মধ্যে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্যাংকের সেবা নেই সেখানেও পৌঁছে গেছে মোবাইল ফোন। দেশে এখন মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা 6,51,00,000-এরও বেশি। তাই মোবাইল ফোনই হতে পারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছানোর সবচেয়ে সহজ উপায়। আমরা ইতিমধ্যেই 8টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং চালু করবার জন্য লাইসেন্স দিয়েছি এবং আগামী মার্চ মাসে 2টো ব্যাংক বড় আকারের মোবাইল ব্যাংকিং চালু করবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে হাজার হাজার পে পয়েন্ট থাকবে, সেগুলো প্রায় মিনি ব্রাঞ্চের মতো কাজ করবে। কেমন করে এটা তৈরি করবেন, এটা রেগুলেটরি রিস্ক কি করে আমরা এটাকে পূরণ করব, সিকিউরিটি কেমন করে নিশ্চিত করব, এগুলো নিয়ে আমরা কাজ করছি। যদি মোবাইল ব্যাংকিং হয়ে যায়, প্রত্যেককে আমরা মোবাইল ব্যাংকিং এর মধ্যে নিয়ে আসবো, আপনার ক্ষুদ্র ঋণের সবাইকে মোবাইল ব্যাংকিং এর মধ্যে নিয়ে আসবো, সেই জন্য আমি অপেক্ষা করছি। বিশেষজ্ঞরা মনে করেন 10 টাকা জমা রেখে কৃষকদের জন্য যে 90 লাখ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে ব্যাংকিং সেবায় নতুনত্ব আনতে হবে। কৃষকরা ব্যাংকে যাবেন না, বরং ব্যাংকগুলোকেই যেতে হবে কৃষকদের কাছে। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। দেশের অপরাধ জগতে ছোট অস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়েছে। খুন, ডাকাতি, ছিনতাই সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে পিস্তল, রিভলভারের মতো অস্ত্র ব্যবহার করছে সন্ত্রাসীরা। আর এসব অস্ত্রের বড় উৎস হচ্ছে কক্সবাজারের মহেশখালী দ্বীপ। এই দ্বীপে রয়েছে অস্ত্র তৈরির 20টিরও বেশি অবৈধ কারখানা। এসব কারখানায় তৈরি অস্ত্র চট্টগ্রাম হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীদের হাতে। র্যাব কর্মকর্তারা অনুসন্ধানের পর এসব তথ্য জানিয়েছেন। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় খুন, ছিনতাইয়ের মতো অপরাধে বেশি ব্যবহার করা হচ্ছে দেশে তৈরি পিস্তল, রিভলভারের মতো ক্ষুদ্র অস্ত্র। র্যাব কর্মকর্তারা বলছেন, সহজলভ্য আর দামে সস্তা হওয়ায় সন্ত্রাসীরা এগুলো স্থানীয়ভাবে সংগ্রহ করছে। এসব অস্ত্রের বড় উৎস হচ্ছে কক্সবাজারের সমুদ্র আর পাহাড় ঘেরা দ্বীপ মহেশখালী। সন্ত্রাসীরা এখন ছোট অস্ত্রের প্রতি ঝুঁকে গেছে, বা ছোট অস্ত্র বিদেশি যেগুলো, ওগুলোর দাম কম্পারেটিভলি বেশি হয় এবং এগুলার দাম কম্পারেটিভলি কম হয়। একই কাজ করে, যেহেতু একই ধরনের ইফেক্টিভনেস আছে, সেজন্য এই অস্ত্রের প্রতি সন্ত্রাসীদের ঝোঁকটা একটু বেশি। গত 5 বছরে মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির অন্তত 10টি কারখানার সন্ধান পেয়েছে র্যাব ও পুলিশ। সর্বশেষ সন্ধান মিলেছে বড় একটি কারখানার, কিন্তু এখনও কালারমারছড়া, বড় মহেশখালী, ছোট মহেশখালী, শাপলাপুর ও হুয়ানক সহ বিভিন্ন এলাকার পাহাড়ে রয়ে গেছে 20টিরও বেশি অস্ত্র তৈরির কারখানা। আর এসব কারখানায় তৈরি অস্ত্র চট্টগ্রাম হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের হাতে। মহেশখালী একটা সন্ত্রাসের জনপদ হিসেবেই পরিচিত, আগে থেকেই পরিচিত ছিল, এখনো আছে। সেজন্য আমরা একটা আলাদা স্পেশাল নজর আমরা মহেশখালীর উপরে দেই। অস্ত্র কেনাবেচা ডিলিংস করে দেখেছি, তাদের রুট আছে বাইরে যাওয়ার। মহেশখালীর অস্ত্র তৈরির কারখানা ও অস্ত্র ব্যবসায়ীদের উপর র্যাব, পুলিশ বিশেষ নজরদারি করলেও কোনোভাবেই কমছে না অস্ত্র ব্যবসা। ফলে ওই এলাকার সমন্বিত অভিযানের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার সকালে বিরোধী দলীয় নেত্রীর সংসদ কার্যালয়ে তার ব্যক্তিগত সচিব ASM সালেহ আহমেদের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এদিকে দেশের সশস্ত্র বাহিনীর কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দানের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন বিমান বাহিনীর প্যাসিফিক কমান্ডার জেনারেল গ্যারি এল নর্থ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ের সৌজন্য দেখা করে এই আগ্রহের কথা জানান। এ সময় জেনারেল নর্থ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন তিনি। আলোচনাকালে 1991 সালে বাংলাদেশে হয়ে যাওয়া সাইক্লোন পরবর্তী সময়ে উদ্ধার ও পুনর্বাসন কাজে মার্কিন বিমান বাহিনীর সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা আশা করেন আগামীতেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সহ উভয় দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সোয়া 1 ঘণ্টা স্থায়ী হয়। এ সময় মরিয়ার্টি খালেদা জিয়াকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফরের বিভিন্ন দিক অবহিত করেন। মরিয়ার্টি বলেন, মার্কিন পররাষ্ট্রনীতি এখন এশিয়ামুখী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে মার্কিন প্রশাসন এই অঞ্চলের সাথে যৌথভাবে কাজ করবে। এ সময় খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এরপর ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড আবদুল্লাহ নাসির বুশাইরি খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বান্দরবানের বলিপাড়া 10 রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় অভিযুক্ত 35 জওয়ানের সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত 16 এর বিচারক বিডিআরের রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে 4 জনকে 7 বছর, 2 জনকে 6 বছর, 4 জনকে 4 বছর, 6 জনকে 3 বছর, 4 জনকে 2 বছর, 1 জনকে 1 বছর এবং 5 জনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের সবাইকে 100 টাকা করে জরিমানা করেছেন আদালত। পুরনো বেতন কাঠামো অনুসারে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা দেওয়া হবে বলে আবারও জানালেন বিজিএমইএ সভাপতি সালাম মোর্শেদি। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এ দাবি করেন। তিনি আরও জানান, নভেম্বর থেকেই নতুন বেতন কাঠামো চালু হবে, যা ডিসেম্বরে পরিশোধ করা হবে। বেতন ভাতা নিয়ে ঈদের আগে গার্মেন্টস খাতে কোনো ধরনের অসন্তোষ যেন তৈরি না হয়, সেদিকে মালিকদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, এর পরেও কোনো অসন্তোষের সম্ভাবনা থাকলে আগেভাগেই তা শিল্প পুলিশকে জানাতে হবে। একটা কোনো সমস্যা দেখা দিলেই আমরা যেন আইন হাতে তুলে না নিই, এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কারণ দেশটা আমাদের, তাদের সব ধরনের পাওনা দিই তারা আমরা, এবং তারা যাতে ঈদের আগে শ্রমিক ভাই বোনদের দেন সেই ব্যাপারে আমরা তাদের উদ্বুদ্ধ করছি এবং প্রয়োজনে আমরা কিন্তু ব্যাংকের সাথে কথা বলছি এবং ব্যাংকও আমাদেরকে সহযোগিতা করছেন। বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনের জন্য সেখানকার 6 বর্গ কিলোমিটার এলাকার অন্তত 4000 পরিবারকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। আর এজন্য প্রায় 650 একর জমি অধিগ্রহণ করা হবে। এতে সরকারের মোট খরচ হবে 191 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া ঢাকা চট্টগ্রাম রুটে রেলওয়ে অ্যাপ্রোচ সহ তৈরি হচ্ছে দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু। এতে খরচ হবে 959 কোটি টাকা। পরে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করেই কয়লা উত্তোলন করা হবে। তিনি আরও জানান, মোট 2438 কোটি টাকা খরচে 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। এর মধ্যে সরকারের খরচ হবে 1207 কোটি টাকা আর বাকি 1231 কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে। টাকা হচ্ছে 21 কোটি 136 compensation package for rehabilitating the affected people of Boropukuria coal mine এর ব্যয় হচ্ছে 191 কোটি টাকা। সরকার সেই মানুষদের আগে কম্পেনসেশন দেবে, তাতে সেটেল করাবে, তারপরে এই কয়লা খনির কাজ শুরু হবে। খালেদা জিয়ার বাড়ি ও 2 পুত্রকে রক্ষা করতে বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে যুবলীগ। দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক জরুরি সভায় বক্তারা এই অভিযোগ করেন। তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ছাড়াও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কোন নির্বাচিত সরকার নয়, আদালত এখন দেশ শাসন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র